জয় গুরু। বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? যদি কারো মন ভালো না থেকে থাকে, আমি একটি নাটকের স্ক্রিপ্ট বলতেছি, দেখুন তো আপনাদের মন ভালো হয়ে যায় কিনা। রাস্তার পাশে সাইনবোর্ডে একটি লেখা আছে। তো এক ভদ্রলোক সেই লেখাটা তাকিয়ে তাকিয়ে পড়তেছে, কেননা তাকে নিয়েই লেখাটা লেখা হয়েছে। তো সেখানে একটা বানান ভুল আছে। ওই ভদ্রলোক রাস্তার পাশ দিয়ে একজন লোক যাচ্ছে, তাকে ডেকে জিজ্ঞেস করতেছে, ওই এদিকে আয় তো, দেখতে এখানে কি লেখা আছে। পরে বলতেছে, দূর, আমি ওগুলো পড়তে পারবো না। তখন ওই লোক বলতেছে, কে তুই লেখাপড়া জানোস না? পরে বলতেছে, আবার লেখাপড়া, গাঞ্জা খাই এই কুল পাই না, আবার লেখাপড়া। এই যে নাটকের স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটা দেখে আমি হাসতে হাসতে সোফায় গড়িয়ে পড়েছি। আমি জানি আপনাদের হাসি আসবে না। এই নাটকটা যদি আপনারা দেখেন, আপনাদের হাসি আসবে না। যতই রসাত্মক কথা বলা হোক বা কৌতুক করে কথা বলা হোক, আপনাদের হাসি আসবে না। কেননা আপনারা কষা রোগী, আপনারা হলো আমাশয়ের রোগী, আপনারা আইবিএস এর রোগী। ক্লিয়ার কথা, আপনাদের হাসি আসে না। সারাক্ষণ মুখটা কালো করে গুমরা করে চুপচাপ বসে থাকেন। এখন কথা হলো, কেন আপনাদের আমি একটু হাসানোর চেষ্টা করতেছিলাম ওই নাটকের স্ক্রিপ্টটা বলে। আমি চাচ্ছিলাম আপনারা যেন একটু হাসেন, হাসলেই পেটের সমস্যা সমাধান হয়ে যাবে। এটা বিশ্বাস হয় না আপনাদের? আপনারা একটু পরীক্ষা করে দেখুন, 3-4 দিন একটু খিলখিল করে হাসুন বা হেসে হেসে কথা বলুন, দেখুন তো 3-4 দিন পরে পেটের সমস্যা থাকে কিনা। গ্যারান্টি পেটের সমস্যা সমাধান হয়ে যাবে যদি মন থেকে হাসতে পারেন। আজকে খুব সুন্দর একটি ভিডিও করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে কষা পায়খানা, পুরাতন আমাশয়, বদ হজম এর জন্য এমন একটি টোটকা আমি শেয়ার করতে যাচ্ছি, যে টোটকাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পেটের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু হাসতে হবে, মন খুলে হাসতে হবে। ক্লিয়ার কথা, দুশ্চিন্তা করা যাবে না। আসতেছি পরে সেই কথায়। আপনারা তো বুঝেই গেছেন যে উনি ভিডিওতে বকর বকর করবে। অনুরোধ, বকর বকর গুলো একটু শুনেন। বছরের পর বছর পেটের সমস্যার জন্য ওষুধ খেয়ে যাচ্ছেন না, সমাধান করতে পারছেন আজ পর্যন্ত? স্থায়ী সমাধান হয়েছে না? হয়নি তো হবে কেন? ওই যে হাসতে পারেন না, অর্থাৎ মানসিক রোগী আপনারা। যারা হাসতে পারে না, যারা কোনো আনন্দদায়ক ঘটনা পছন্দ করে না, তারা কিন্তু এক ধরনের মানসিক রোগী। এটা কিন্তু মানতে হবে। এটা আমার কথা না, এটা মেডিকেল সায়েন্সের কথা। এক আইবিএস রোগীকে গতকালকে আমি প্রথম কাউন্সেলিং করাইছি। সেই আইবিএস রোগীকে আমি টাইম দিয়েছিলাম বিকেল 4টার সময়, তার কাউন্সেলিং বিকেল 4টায়। সে কি করছে, 3:30টা থেকে আমাকে কল দেওয়া শুরু করছে। তো একটা পর্যায়ে আমি কল রিসিভ করে তাকে বললাম যে, কি ব্যাপার, আপনার টাইম তো 4টায়, আপনি 4টার সময় কল করবেন, কাউন্সিলিং আপনার 4টায়, আপনি আধা ঘন্টা আগে থেকেই কল করা শুরু করছেন কেন? পরে বলতেছে, তাতে সমস্যাটা কি? বুঝতে পারছেন তো সমস্যাটা কি? কি পরিমাণ মানসিক রোগী এরা বা আপনারা। মানে আপনারা কিন্তু একটু তেরা টাইপের, মানে আপনাদের ইচ্ছে মতো আপনারা করবেন। আপনারা সমাজ মানবেন না, অন্য 10জন যা করে সেটা মানবেন না, মানে একা যেটা পছন্দ করেন আপনারা সেটা করবেন। আপনাদেরকে কোনো নিয়মের আওতায় আনা যাবে না। ওই যে একটু তেরা টাইপের, অর্থাৎ ঘাট তেরা, মানে 10জন যেটা করে সেটা আপনারা করবেন না। আপনারা হলো এক্সেপশনাল, আলাদা। এই এক্সেপশনাল আলাদা হওয়ার কারণেই আপনারা মানসিক রোগী। পেটের সমস্যার জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা বা মানসিক রোগ। এই যে কষা রোগী যারা বা যারা আইবিএস এর রোগী, তাদেরকে কিন্তু বাহিরে থেকে দেখলেই বোঝা যায়। কারণ কি? কারণ তাদের চাল চলন, আচার আচরণ অন্য 10জনের মতো না, আলাদা। অর্থাৎ অন্য 10জন যা করে এরা তা করবে না। যেমন একজন স্বাভাবিক মানুষ, সে কি করবে? খাবার খাইতে গিয়ে প্লেটটা একবার বা 2বার ধোবে, পরিষ্কার করবে, তারপরে সে খাবার খাইতে বসে পড়বে। কিন্তু আপনারা যারা আছেন তারা কি করবেন? তারা কমপক্ষে 10বার খাবার প্লেটটা ধুইবেন। ধোয়ার পরেও মনের মধ্যে একটা সন্দেহ থাকবে, প্লেটে কোনো ময়লা নেই তো। আবার খাবার খাইতে দেওয়া হয়েছে, কি করবেন? খাবার নাড়াচাড়া করতে থাকবেন। মনের মধ্যে একটু খুঁতখুঁতানি ভাব থাকবে, সন্দেহ থাকবে, খাবারে কোনো সমস্যা নেই তো, এই খাবার খাইলে আমার পেটে কোনো সমস্যা হবে না তো। মানে এই যে হবে না তো, মানে আগেই খাবার খাওয়ার আগে কত রকমের চিন্তা আপনাদের মাথায় চলে আসবে। অর্থাৎ সব সময় আপনাদের মধ্যে সন্দেহ কাজ করে।
বাথরুমে গিয়ে বসে বসে কি করেন? পায়খানা ঘন হলো না পাতলা হলো তাকাই দেখেন, কিন্তু নিচে হয়ে কিন্তু তাকাই দেখেন কি ব্যাপার, আজকে পায়খানাটা একটু পাতলা হলো কেন? আচ্ছা, গতকালকে তো পায়খানাটা আর একটু শক্ত ছিল, আজকে হঠাৎ করে পাতলাটা কেন হয়ে গেল? আচ্ছা, প্রস্রাবের সাথে কিছু যাইতেছে কিনা একটু নাড়াচাড়া করে দেখি তো। হায় হায়, একটু পিছলে পিছলে লাগতেছে, মনে হয় প্রস্রাবের সাথে কোনো একটা কিছু যাচ্ছে। মানে চলতেছে, কিন্তু গবেষণা চলতেছে, কিন্তু মানে বাথরুমটা হইলো আপনাদের গবেষণাগার, সেখানে বসে বসে গবেষণা করেন পায়খানা আর প্রস্রাব নিয়ে। একজন স্বাভাবিক মানুষ কি এই গবেষণা করে? আমরা কি করি বা স্বাভাবিক মানুষ কি করে? বাথরুমে বসে বসে চিন্তা করে একটু পরে আমার কি কাজ আছে। আবার অনেকে মনের আনন্দে গুনগুন করে গান গায়, মনের আনন্দে ওই পায়খানা প্রস্রাবের কথা তাদের মনেই থাকে না। অর্থাৎ অতিরিক্ত মনের মধ্যে ক্রিয়েটিভ চিন্তা আসার কারণে দেহের চিন্তা আমরা ভুলে যাই, বা যারা স্বাভাবিক মানুষ আছে তারা দেহের চিন্তা ভুলে যায়। আর আপনাদের অবস্থাটা হলো বিপরীত, মানে ক্রিয়েটিভ চিন্তা আপনারা করতে পারেন না, আপনারা হলো দেহ নিয়ে চিন্তা করেন। বাথরুম থেকে বের হওয়ার পরেও কি আপনারা শান্তিতে থাকেন? ওই যে বাথরুমে দেখে এসেছেন ঘন হলো না পাতলা হলো, ওই নিয়ে পুরো টেনশন চলতেছে। খাবার খাবেন কি ঘোড়ার ডিম, আপনার সামনে খাবারের প্লেট দেওয়া হয়েছে, কোন রকমে মুখ চোখ কালো করে গিলতেছেন, মানে ভেতরে কোন রকম ঢুকাইতেছেন আর কি। মনে প্রশান্তি নিয়ে যদি খাবার না খাওয়া হয় তাহলে কি ওই খাবার খেলে পেট ভালো থাকবে? পেট ভালো থাকবে না। তো আপনারা ভালো করে পরীক্ষা করে দেখবেন একটা খাবার খাওয়ার আগে, যখন সেই খাবারটা নিয়ে সন্দেহ করবেন, সেই খাবার খাওয়ার পরে 100% আপনার পেটের সমস্যা হয়ে যাবে। কারণটা কি? ওই যে আগে থেকে আপনার মধ্যে সন্দেহ কাজ করতেছে, যার কারণে টক্সিন হরমোন বেড়ে গেছে, পেটের সমস্যা হয়ে গেছে। সেই জন্য বলা হয়েছে পেটের সমস্যার জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা। তার মধ্যে একটি অন্যতম সমস্যা হলো ওসিডি প্রবলেম বা সন্দেহবাতিক রোগ। তাহলে কোন ওষুধ আছে যে আপনার স্থায়ীভাবে পেটের সমস্যা সমাধান করে দেবে? এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে এই যে সন্দেহবাতিক রোগ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, বিষণ্ণতা, এগুলো তো মনের রোগ বা মনের সমস্যা। এগুলো থেকে পেটের সমস্যা কি করে হয় বা কেন হয় ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। যারা এরকম মানসিক সমস্যা দ্বারা আক্রান্ত, তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন, যেটাকে মেডিকেল সায়েন্সে বিষ বলা হয়ে থাকে। সেই টক্সিন হরমোনের কারণে প্রথমে যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা। ঘুম না হওয়ার কারণে কি হবে? অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক বেড়ে যাবে। 3-4 দিন পরে পেট ফাঁপা, পেট ফোলা, বদহজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, এরকম সমস্যাগুলো তৈরি হতে থাকবে। একটা পর্যায়ে কনস্টিপেশন বা আইবিএস দ্বারা আপনারা আক্রান্ত হয়ে পড়বেন। ক্লিয়ার? বিষয়টি বুঝতে পারছেন? তাহলে পেটের সমস্যাটা হলো কোথা থেকে? ওই যে মানসিক সমস্যা থেকে। এখন সমাধান যদি করতে চান কোনটা করতে হবে? নিশ্চয়ই মানসিক সমস্যার সমাধান করতে হবে। এখন ওই মানসিক সমস্যার সমাধান কি কোনো ওষুধ খেলে হবে? একটা ট্যাবলেট যদি আপনাকে খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান, বাথরুমে গিয়ে বসে বসে গবেষণা করবেন না, মানে পায়খানা প্রস্রাব নিয়ে গবেষণা করবেন না। খাবার খাওয়ার সময় মুখ কালো করে খাবার খাবেন না। খাবার খাওয়ার আগে কোনো সন্দেহ করবেন না। পারবেন? ট্যাবলেটের কি সেই ক্ষমতা আছে যে আপনার মনের পরিবর্তন করে দেবে? না, নেই। সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। তাহলে চিকিৎসাটাও করতে হবে মনের, অর্থাৎ মনোদৈহিক রোগের চিকিৎসা করতে হবে, ট্যাবলেট দিয়ে না বা কোনো ওষুধ দিয়ে না। সেটার চিকিৎসা কি? সেটার চিকিৎসা হলো আপনাকে বুঝিয়ে সুজিয়ে সঠিক পথে আনতে হবে। মানে আপনি যে অন্য 10 জনের সে একটু আলাদা, ব্যতিক্রমী, আপনাকে সেই জিনিসটা বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার মনের সন্দেহগুলোকে দূর করে দিতে হবে কথার মাধ্যমে। ওটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। অর্থাৎ যারা আইবিএস দ্বারা আক্রান্ত, যারা কষা রোগী, তাদের যদি সঠিকভাবে 4 থেকে 5টা দিন কাউন্সেলিং করানো হয়, সারা জীবনের জন্য সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনারা তো সেটা করবেন না। ওই যে একটু আগে কথাটা বলছি, তেরা টাইপের, মানে ঘাড় তেরা, আপনাদের যেটা বোঝানো হবে আপনারা তার উল্টা বুঝে যাবেন। সেই জন্য ওই কাউন্সেলিং করতে আপনারা কখনোই যাবেন না। আপনারা চাইতেছেন ঔষধ, সেই ঔষধ বা টোটকা এখন আপনাদের আমি শেয়ার করে দিতেছি, দেখি সুস্থ হইতে পারেন কিনা। সুস্থ হয়ে কিন্তু আবার ভিডিও নিচে মন্তব্য করবেন যে হ্যাঁ এই ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছি, মন্তব্য কিন্তু করবেন। সেই টোটকাটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো ধনিয়া গুঁড়া, মানে ধনিয়া সস। আপনারা অনেকেই চিনেন। এই ধনিয়া সস চূর্ণ বা গুঁড়া লাগবে 1 টেবিল চামচ পরিমাণ। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো জোয়ান গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি
লবঙ্গ চূর্ণ এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 চিমটি পরিমাণ সোনা পাতা চূর্ণ। কিভাবে রেমেডিটি তৈরি করে সেবন করবেন? রাত্রিবেলাতে 1 গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে প্রথম যে দুটি উপকরণ আছে অর্থাৎ ধনিয়া গুঁড়া আর হলো জোয়ান গুঁড়া, এই দুটি উপকরণের প্রত্যেকটি উপকরণ 1 টেবিল চামচ করে দিয়ে ভালো করে মিক্সড করে গ্লাসটাকে সুন্দর করে ঢেকে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই যে মিশ্রণটা তৈরি করে রাখছেন এটা ভালো করে ছাঁকনি দিয়ে সেকে শুধুমাত্র যে পানি বা জলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রাম তুলসী পাতার রস, 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ এবং 1 চিমটি পরিমাণ সোনা পাতা দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন। মনে আছে তো? খালি পেটে 7টা দিন সেবন করে যান, দেখুন পেট ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু পেট কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় দিনেই কিন্তু পেট পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এটাকে ধরে রাখতে পারবেন তো? কতদিন ধরে রাখতে পারবেন, অর্থাৎ কতদিন এই ওষুধ খেয়ে সুস্থ থাকতে পারবেন? সর্বোচ্চ 1 মাস। 1টা মাস ভালো থাকবেন, তারপরেই তো সমস্যাটা আবার তৈরি হয়ে যাবে। কারণ ওই যে মানসিক সমস্যা, সেই মানসিক সমস্যার সমাধান না করলে কোনো দিনই পেটের সমস্যার স্থায়ী সমাধান করতে পারবেন না।